Hello everyone. Today we are going to talk about what is the degree of freedom in case of phase rule. You can remember that the phase rule was F is equal to C minus P plus 2, where C is the component, P is the phase, and F is the degree of freedom. In our previous lecture, we have discussed and explained what does it mean by phase P and what is the explanation of the component C. Today we are going to learn about what is the degree of freedom. Now let's get the knowledge of degree of freedom. At first, the definition. Degree of freedom is defined as the least number of variable factors, that is concentration, pressure and temperature, which must be specified so that the remaining variables are fixed automatically and the system is completely defined. That means degree of freedom will provide you the freedom that can that that you can use to represent two phases which are in equilibrium. For example, you suppose you want to keep the ice, water and water vapor at the same place. Then you have to maintain a certain temperature, certain pressure and certain concentrations. And degree of freedom will tell you whether you can change those temperature or pressure or concentration or not. That means for two or more phases to be in equilibrium, there must have certain concentration, certain pressure and certain temperature. And degree of freedom will provide you the knowledge that whether you are able to change either any of these three components, three factors that directly affects the affects the phase equilibrium. তাহলে আমরা যেটা বুঝলাম যে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কনসেন্ট্রেশন, টেম্পারেচার এবং প্রেসারে তিনটার কোনো একটা আপনি পরিবর্তন করতে পারবেন কিনা বা একাধিকটা পরিবর্তন করতে পারবেন কিনা, এবং পরিবর্তন করলে যে সমস্ত ফেজগুলা ইকুইলিব্রিয়ামে আছে তাদের উপর কী ধরনের প্রভাব পড়বে সেটা আপনি জানতে পারেন। অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে সেই জিনিস যেটার লিস্ট নাম্বার অফ ভেরিয়েবল ফ্যাক্টর, মানে ভেরিয়েবল ফ্যাক্টর বলতে টেম্পারেচার, কনসেন্ট্রেশন বা প্রেশারকে বোঝানো হচ্ছে, যেটাকে অবশ্যই আপনাকে সুনির্দিষ্ট একটা ভ্যালু তার উল্লেখ করতে হবে, যে ভ্যালুটা উল্লেখ করলে বাকি যা কিছু আছে সবগুলো আপনার অটোমেটিক্যালি ডিফাইন হয়ে যায়। আপনি যদি বলেন যে 100°C টেম্পারেচারে 1 অ্যাটমসফেরিক প্রেসারে লিকুইড পানি আছে, তো 100°C টেম্পারেচার এবং 1 অ্যাটমসফেরিক প্রেসারে যদি লিকুইড ওয়াটার থাকে, সেটার বাকি আর আপনাকে বলে দিতে হবে না যে এই ওয়াটারটা এখন ফুটতেছে। এটা বাকিটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে যে 100° টেম্পারেচার যদি আপনি ফিক্স করে ফেলেন, 1 অ্যাটমসফেরিক প্রেসার ফিক্স করে ফেলেন, তাহলে অটোমেটিক্যালি এই টেম্পারেচার এবং প্রেসারে পানি ফুটতে থাকে। তার মানে আপনি যদি এই দুইটা জিনিস ঠিক করেন তাহলে অটোমেটিক্যালি একটা মানে টোটাল জিনিসটা অটোমেটিক্যালি ফিক্সড অ্যান্ড রিমেনিং ভেরিয়েবলস, মানে তার পানি দেখতে কেমন হবে, তার এই কি, এই সেই কি ইত্যাদি ইত্যাদি, তারা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে এবং কমপ্লিটলি সিস্টেমটা ডিফাইন হয়ে যাবে। যদি বলি যে আপনার হাতের যে কলমটা সেটা সেটা হচ্ছে সলিড, তো সেটার জন্য আপনাকে কি ঠিকঠাক করতে হবে যে কোন তাপমাত্রা এবং কোন প্রেসার এখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা আপনাকে ঠিক করে দিতে হবে। যদি আপনি টেম্পারেচার এবং প্রেসার উল্লেখ করে দেন যে রুম টেম্পারেচারে এবং নর্মাল অ্যাটমসফেরিক প্রেসারে, তখন যদি বলা হয় যে এই টেম্পারেচার এবং প্রেসারে আপনার কলমের কি অবস্থা, অটোমেটিক্যালি সবাই বুঝবে যে কলম এখানে সলিড অবস্থায় থাকবে। আর যদি আপনি বলেন যে আপনার হাতের কলমটা 100°C টেম্পারেচারে আছে, 1 অ্যাটমসফেরিক প্রেসারে আছে, সবাই তখন বুঝবে যে প্লাস্টিকের কলমটা গলে গেছে। তাহলে আমরা বুঝলাম যে ডিগ্রি অফ ফ্রিডম আপনাকে জানিয়ে দেবে, ডিগ্রি অফ ফ্রিডমের মাধ্যমে আপনি জানতে পারবেন যে টেম্পারেচার এবং প্রেসার বা কনসেন্ট্রেশনের কয়টা জিনিস আপনি নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন এবং এই পরিবর্তনের ফলে কি ঘটনা ঘটতে পারে এটা আপনি জানতে পারবেন। তো আমরা কিছু উদাহরণ দেখলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো। যখন একটা সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম জাস্ট 1 হয় তাকে আমরা বলি হচ্ছে ইউনিভ্যারিয়েন্ট অর হ্যাভিং 1 ডিগ্রি অফ ফ্রিডম, এরকম সিস্টেম বলি। যখন ডিগ্রি অফ ফ্রিডম 2 হয় তাকে আমরা বলবো বাইভ্যারিয়েন্ট অথবা 2 ডিগ্রি অফ ফ্রিডম বলবো। আর যদি ডিগ্রি অফ ফ্রিডম না থাকে তাকে আমরা বলবো হচ্ছে নন ভেরিয়েন্ট, তার কোনো ভেরিয়েশন নাই। আচ্ছা, তাকে আমরা বলি f = 0 এবং কোনো ভেরিয়েশন নাই। আচ্ছা, আপনারা দেখেন একটা ছবি দেখেন, এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে the solid ice and the vapor, water vapor and the liquid water, these three types of phase are at equilibrium in one place
আপনি যদি এই ৩টা জিনিসকে এক জায়গায় একটা প্লেসে রাখতে চান ইকুইলিব্রিয়ামে, তার মানে এই বরফটা কখনো চেঞ্জ হবে না, এই পরিমাণে থাকবে। এই ভ্যাপারের পরিমাণটা চেঞ্জ হবে না, এরকম থাকবে। এবং এই লিকুইড ওয়াটারের পরিমাণ চেঞ্জ হবে না, এরকম থাকবে। এরকম অবস্থায় যদি আপনি রাখতে চান, তাহলে আপনার ডিগ্রি অফ ফ্রিডম আছে কিনা? মানে আপনি এরকম রাখতে চাইলে আপনার ইচ্ছামতো টেম্পারেচার, প্রেশার এবং কনসেন্ট্রেশন চেঞ্জ করতে পারবেন কিনা? One thing that in case of water, the effect of concentration, there is no effect of concentration. That is why we are omitting the term concentration. Concentration এ যেহেতু পানির উপরে কোনো ইফেক্ট নাই, সুতরাং আমরা শুধুমাত্র টেম্পারেচার এবং প্রেশার নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কি দেবে? ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে টেম্পারেচার, প্রেশার এবং কনসেন্ট্রেশনকে আপনার ঠিক করলে কিভাবে ২ টা ফেজ পাশাপাশি থাকে সেটা আপনি জানতে পারবেন। অর্থাৎ ২ টা ফেজকে পাশাপাশি রাখতে হলে বা ৩ টা ফেজকে পাশাপাশি রাখতে হলে আপনার সেখানে স্বাধীনতা কতটুকু? আপনার টেম্পারেচার, প্রেশার বা কনসেন্ট্রেশন চেঞ্জ করার সুযোগ আছে কি নাই? এটা আপনাকে জানিয়ে দেবে ডিগ্রি অফ ফ্রিডম। এবং এই টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো ফিক্সড হলে বাকি সবকিছু ফিক্সড হয়ে যায়। এবং বাকি সবগুলো ফিক্সড হয়ে গেলে পুরা জিনিসটার চিত্র আপনার চোখের সামনে চলে আসে। সুতরাং এটাকে এজন্যই বলা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা দেখেন, যদি এই ৩ টা জিনিসকে আপনি একসাথে রাখতে চান, if you want to put the solid ice, water vapor and liquid water at the same place, you have to maintain a pressure which is about 1 atmosphere, and you have to maintain a temperature which is about 0 degrees Celsius temperature. Okay. uh, or if the system is closed, then you have to maintain a temperature of 0.01 degrees Celsius and 270.16 Kelvin, and you have to maintain a pressure of 0.006 atmosphere or 0.61 kilopascal. That means if you want to keep all these things side by side, the vapor of water that lives in this area, the water, liquid water that lives in this area, and the solid ice that lives in area, and all these phases, solid phases, liquid phases, and the vapor phases, they have met in a single point in this point. That means they are staying together in one place in a dynamic equilibrium. So you have to, if you want to make them stay, then you have to set out the temperature, you have to set out the pressure. At the degree of freedom will provide you whether you have any choice of alternating their temperature and pressure. আপনারা দেখলেন অলরেডি যে এই টেম্পারেচার এবং এই প্রেসারই শুধুমাত্র এই ৩টা ফেজ পাশাপাশি থাকতে পারবে একটা জায়গায়। এখন ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে আপনি জানতে পারবেন যে আসলে আপনার এই ৩টা জিনিসকে পাশাপাশি রাখতে গেলে আপনার আর কোনো অপশন আছে কিনা যার মাধ্যমে আপনি ৩টা জিনিসকে পাশাপাশি রাখতে পারবেন, তাদের কোনো পরিবর্তন হবে না, অথচ টেম্পারেচার, প্রেশার আপনি চেঞ্জ করতে পারবেন। আসলে পারবেন কি পারবেন না, এটাই হচ্ছে আপনার ডিগ্রি অফ ফ্রিডম, আপনার স্বাধীনতা। আমরা দেখি সূত্রে যদি বসাই আমরা, তো আমরা বলছি যে ৩টা জিনিসকে একসাথে রাখবো। তার মানে এখানে কয়টা ফেজ আছে? ফেজ আছে ৩টা। ফেজ হচ্ছে একটা ফেজ হচ্ছে আপনার সলিড আইস, একটা ওয়াটার ভ্যাপার এবং একটা হচ্ছে লিকুইড ওয়াটার। তার মানে এখানে পি এর ভ্যালু হবে হচ্ছে 3। ফেজ হচ্ছে ৩টা, পি এর ভ্যালু হবে 3। এবং এই ৩টা ফেজের ভিতরে একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আছে H2O, এবং H2O এর মাধ্যমে আপনি 3টা ফেজকে ডিসক্রাইব করতে পারেন। তার মানে এখানে কম্পোনেন্ট আছে হচ্ছে একটা। ইনফ্যাক্ট ইট ইজ এ 3 component 1 phase system। তাহলে কম্পোনেন্ট সি এর ভ্যালু হচ্ছে 1, ফেজ 3, তাহলে 1 - 3 + 2, দ্যাট মিন্স এখানে 1 হচ্ছে পজিটিভ, এখানে 2 পজিটিভ, তাহলে এই 1 আর 2 যোগ হবে, তার মানে 3 - 3 = 0। দ্যাট মিন্স ইউ হ্যাভ নো ডিগ্রি অফ ফ্রিডম। তার মানে আপনি যদি এই 3টা ফেজকে পাশাপাশি রাখতে চান, ডাইনামিক ইকুইলিব্রিয়ামে, তাহলে আপনার কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই। আপনাকে এই টেম্পারেচার এবং এই প্রেশার মেইনটেইন করতে হবে। এই টেম্পারেচার এবং প্রেশার মেইনটেইন না করলে কখনোই এই 3টা ফেজ পাশাপাশি থাকবে না, এক জায়গায় থাকবে না। দ্যাট ইজ হোয়াই ইউ হ্যাভ গট ডিগ্রি অফ ফ্রিডম টু। এবং এই 3টা জিনিসকেই আপনাকে উল্লেখ করতে হবে। যেখানকার টেম্পারেচার এত, প্রেশার এত, এটা উল্লেখ করলে তখন বোঝা যাবে যে হ্যাঁ এই টেম্পারেচার, এই প্রেশার, ঠিক আছে। তার মানে এখানে ওয়াটার ভ্যাপার এবং লিকুইড ওয়াটার, এই 3টা জিনিস ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। এটা আপনাকে আলাদা করে বলে দিতে হবে না, অটোমেটিক্যালি এটা বোঝা যাবে যে এই 3টা জিনিস এখানে আছে। সেটা এখানে বলা হয়েছে ফর ice, water and water vapor system, F is equal to 0. In the system ice dynamic equilibrium with water, liquid water, and which is dynamic equilibrium with vapor, the three phases coexist at the freezing point of water. যেটা বলা হচ্ছে যে এই 3টা জিনিস আসলে ফ্রিজিং পয়েন্টে একসাথে থাকতে পারবে, সিন্স দ্য ফ্রিজিং টেম্পারেচার অফ ওয়াটার হ্যাজ এ ফিক্সড ভ্যালু,
এবং এই ৩টা জিনিস থাকতে হলে ফ্রিজিং টেম্পারেচার থাকা বাধ্যতামূলক, এবং ফ্রিজিং টেম্পারেচারটা ফিক্সড ভ্যালু 0 বা হচ্ছে 0 থেকে একটু একটু এদিক ওদিক আর কি। যেমন 0 ডিগ্রি সেলসিয়াস যেহেতু ফিক্সড, তাহলে কি হবে, দ্য ভ্যাপার প্রেশার অফ দ্য ওয়াটার হ্যাজ অলসো এ ডেফিনিট ভ্যালু। এবং 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটারের একটা ওয়াটারটা বরফ হইতে হইলে একটা নির্দিষ্ট ভ্যাপার প্রেশার লাগে, অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশার লাগবে। সুতরাং এই প্রেশারটাও যদি আপনি বলেন যে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট বলতে আপনাকে বোঝাবে যে ওটার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি এবং প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আপনি যদি বলেন যে নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারে ওয়াটারের বয়লিং পয়েন্ট, তাহলে আপনি বুঝতেই পারবেন যে নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এবং হচ্ছে আপনার বয়লিং পয়েন্টটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সুতরাং আপনার বয়লিং পয়েন্ট বললে যেমন আপনি বোঝেন যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 1 অ্যাটমসফেরিক প্রেশার, ঠিক একইভাবে ফ্রিজিং পয়েন্ট বললেও আপনাকে বুঝতে হবে এটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 অ্যাটমসফেরিক প্রেশার। সুতরাং এখানে কোনো ভ্যালু চেঞ্জের কোনো সুযোগ নাই, কারণ আমরা বলেই দিলাম যে ওয়াটারের ভ্যাপার এবং লিকুইড ওয়াটার তিনটা শুধুমাত্র ফ্রিজিং পয়েন্টে এক জায়গায় থাকতে পারে। দে উইল কোএক্সিস্ট অ্যাট দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, এবং সেই ফ্রিজিং পয়েন্টের আবার ফিক্সড ভ্যালু আছে, একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট প্রেশার। সুতরাং এই সিস্টেমে দেয়ার ইজ নো ডিগ্রি অফ ফ্রিডম, দ্য সিস্টেম হ্যাজ টু ভ্যারিয়েবল। আমরা এখানে কনসেন্ট্রেশনকে বাদ দিয়েছি, আমরা শুধুমাত্র টেম্পারেচার এবং প্রেশারকে ধরছি। অলরেডি আমরা বললাম যে ওয়াটারের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের খুব বেশি ইফেক্ট নাই, অ্যান্ড বোথ অফ দিস আর অলরেডি ফিক্সড। এবং এই সিস্টেমে যেহেতু কনসেন্ট্রেশনকে আমরা কনসিডার করতেছি না, কনসিডার করতেছি টেম্পারেচার এবং প্রেশারকে, এবং ওয়াটারের টেম্পারেচার এবং প্রেশার ফর ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইজ অলরেডি ফিক্সড। সুতরাং এখানে যে দুইটা ভ্যারিয়েবল ছিল দুইটাই অলরেডি ফিক্সড। দাস দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি ডিফাইন্ড অটোমেটিক্যালি। তার মানে এই ট্রিপল পয়েন্টের যেই কন্ডিশন অর্থাৎ টেম্পারেচার প্রেশার, এটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আপনার completely defined এবং automatically fixed, and there being no need to specify any variable, এবং সেখানে আপনাকে নতুন করে আর কোনো কিছু উল্লেখ করা লাগবে না। আপনি যদি বলেন পানির ট্রিপল পয়েন্ট কত, ডেফিনেট এই ভ্যালুটা আপনাকে বলতে হবে যে ট্রিপল পয়েন্ট এত। দ্যাট মিনস এইটা পয়েন্টে শুধুমাত্র 3টা ফেজ কোএক্সিস্ট করতে পারবে, এবং এটাই হচ্ছে পানির ফ্রিজিং পয়েন্ট, এবং এটা ডেফিনেট ভ্যালু, এবং সুতরাং সেখানে আপনার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। এফ ইজিক্যাল টু সি মাইনাস পি এখানে বসালে আপনার এফ ইজিক্যাল টু 0 আসবে, এবং এটাকে আমরা বলবো হচ্ছে নন ভ্যারিয়েন্ট। ইট হ্যাজ নো ডিগ্রি অফ ফ্রিডম, দ্যাট ইজ এফ ইজিক্যাল টু 0 অ্যান্ড দ্যাট ইজ নন ভ্যারিয়েন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন ডিগ্রি অফ ফ্রিডমের কাজ কি। আমরা একটা আরেকটু দেখি। দেখেন, আমরা যদি ওয়াটার এবং ওয়াটার ভ্যাপারকে পাশাপাশি রাখতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু কিপ দ্য ওয়াটার ভ্যাপার ভি অ্যান্ড লিকুইড ওয়াটার in a dynamic equilibrium side by side, then what will happen? এই যে এই এই একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইন বরাবর এই যে একটা ফেজ লাইন, মানে আপনি বলতে পারেন যে আগে চিত্রের ক্ষেত্রে এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে একটা লাইন যার উপরে এই অংশটা পুরোটা হচ্ছে ভ্যাপার, আর এই অংশটা পুরোটা হচ্ছে লিকুইড। তাহলে এই লাইন বরাবর, এই যে এই লাইন বরাবর উপরের দিকে হচ্ছে ভ্যাপার, নিচের দিকে লিকুইড, তার মানে লিকুইড এবং ভ্যাপার তারা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে কোএক্সিস্ট করে। তো এই যে ওয়াটারের দুইটা ফেজ তারা যে কোএক্সিস্ট করছে একটা লাইন বরাবর, এই ঘটনাটাকে বলা হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম। এটাকে বলা হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম। এখন প্রশ্ন হলো যে আপনার ডিগ্রি অফ ফ্রিডম কেমন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে ওয়াটার এবং ওয়াটার ভ্যাপারকে পাশাপাশি রাখবেন, সেক্ষেত্রে আপনার কি নির্দিষ্ট কোনো টেম্পারেচার এবং প্রেশারকে মেনটেন করতে হবে, নাকি আপনি আপনার ইচ্ছা মতো টেম্পারেচার এবং প্রেশারের কোনো একটাকে অথবা দুইটাকে পরিবর্তন করলেও তারা পাশাপাশি থাকবে? এটা আমরা ফেজ রুল থেকে বের করতে পারবো। তো দেখেন, যদি আমরা চিন্তা করি যে ওয়াটার ভ্যাপারের কথা চিন্তা করি, ওয়াটার এফ ইজ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2, এই সূত্রে যদি আমরা এটাকে ফেলাই, তাহলে কি হয় দেখেন। আমরা এখানে যদি শুধু দুইটা কম্পোনেন্ট পাবো, সেটা একটা হচ্ছে যে একটা কম্পোনেন্ট পাবো, সেটা হচ্ছে ওয়াটার, কারণ এখানে ভ্যাপারের ভিতরে H2O বিদ্যমান, লিকুইডের ভিতরে H2O বিদ্যমান, সুতরাং কম্পোনেন্ট একটা ছিল, একটাই আছে। আর এখানে আমরা এই আইসটাকে কনসিডার করতেছি না, সুতরাং আমাদের এখানে ফেজ হচ্ছে দুইটা, অনলি টু ফেজেস আর কোএক্সিস্টিং ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম in that case, and that is the water vapor and the liquid water. Water vapor and liquid water. Water vapor and liquid water, these are two phases, so the value of P will be 2. That means C component হচ্ছে 1, phase হচ্ছে দুইটা 2, আর এখানে সিস্টেম জেনারেটেড মানে সূত্রের 2 আছে, সুতরাং এই 2 হচ্ছে পজিটিভ, আর এখানকার 2 যেটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ। আপনারা খাতাও লিখতে পারেন, দ্যাট উইল প্রোভাইড ইউ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে যেটা হবে যে এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধুমাত্র 1, তার মানে আপনার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1, এবং দ্যাট ইজ ইট উইল বি রিগার্ডেড অ্যাজ এ ইউনিভ্যারিয়েন্ট সিস্টেম। তার মানে আপনি যে কোনো একটাকে আপনি ফিক্স করতে পারবেন, এইদার টেম্পারেচার আর প্রেশার, যে কোনো একটাকে ফিক্স করলে আরেকটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে।
ধরা যাক আপনি বললেন যে হচ্ছে ওয়াটার আর ওয়াটার ভ্যাপারকে পাশাপাশি রাখতে চান এবং সেক্ষেত্রে আপনি একটা টেম্পারেচার ঠিক করে দিলেন যে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ঠিক করে দিলে ওয়াটার আর ওয়াটারের ভ্যাপারের জন্য একটা ডেফিনিট প্রেশার আপনাকে অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে, যে এই লাইন বরাবর অটোমেটিক একটা ডেফিনিট প্রেশার ফিক্সড হয়ে যাবে, যাতে আপনার ওয়াটার এবং ওয়াটার এর ভ্যাপার মানে লিকুইড ওয়াটার ওয়াটারের ভ্যাপার তারা পাশাপাশি থাকবে। ঠিক আছে, আমি একটু যদি একটু ইলাবোরেটলি দেখাতে চাই, এটা দেখেন কিরকম করে তারা পাশাপাশি থাকে। দেখেন এখানে দেখেন দেখেন আপনি ঠিক করে দিলেন যে এইটা ওটা লিকুইড ওয়াটার, এটা ওয়াটার ভ্যাপার। এই যে পুরা যে অংশটা, এই অংশটার এই আন্ডারে পুরোটা হচ্ছে ওয়াটার ভ্যাপার এবং এটা হচ্ছে ওয়াটার, এবং এটা হচ্ছে পাশাপাশি আছে, এটা হচ্ছে দুইটা রিজিয়ন। এটা মনে করেন সেই টেস্ট টিউবের উপরের অংশ ওয়াটার ভ্যাপার এবং হচ্ছে টেস্ট টিউবের নিচের অংশ লিকুইড ওয়াটার। দেন দে ওয়ান্ট টু স্টে ইন এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম in a same line, that is this is the line where two phases coexist in dynamic equilibrium। যদি এরকম থাকতে চায় তাহলে আপনি কি করতে পারবেন, অলরেডি আমরা দেখলাম যে আপনারা যে কোনো একটা জিনিসকে পরিবর্তন করতে পারবেন, এদের টেম্পারেচার আর প্রেশার, এবং বাকিটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। ধরা যাক আপনি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পিক আপ করছেন। 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পিক আপ করলে যে দেখেন এই পয়েন্ট বরাবর নিয়ে এসে আমরা যদি এখানে যাই, তাহলে দেখেন এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এগেনস্টে আমরা পেলাম 1 অ্যাটমসফেরিক প্রেশার। দ্যাট মিনস আপনি যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এ দুইটা ফেজকে ফিক্স পাশাপাশি রাখতে চান, ওয়াটার লিকুইড ওয়াটার এবং ওয়াটার ভ্যাপার, তাহলে আপনাকে 1 অ্যাটমসফেরিক প্রেশার মেনটেন করতে হবে। আবার উল্টা করে যদি বলি যে আপনি বললেন যে আমি 1 অ্যাটমসফেরিক প্রেশারে চাই যে দুইটা ফেজ পাশাপাশি থাকবে, কারণ আপনার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1, হয় আপনি টেম্পারেচারকে ফিক্স করে ধরতে পারবেন অথবা আপনি প্রেশারকে ফিক্স করে ধরতে পারবেন। তো আপনি ধরলেন যে আমি 1 অ্যাটমসফেরিক প্রেশারে চাই যে ওয়াটার লিকুইড ওয়াটার এবং ওয়াটার ভ্যাপার দে উইল কোএক্সিস্ট ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আপনি যদি এরকম চান তাহলে 1 অ্যাটমসফেরিক প্রেশারটা ফিক্সড, তাহলে এটা আপনি ঠিক করলে দেখেন আপনার ইচ্ছা আছে, আপনি আপনি করতে পারেন, আপনার স্বাধীনতা আছে, ইউ হ্যাভ গট দ্য ফ্রিডম অ্যান্ড ইউ হ্যাভ টেকেন 1 atmospheric pressure as your intended pressure to maintain two coexist coexist the water liquid liquid water and water vapor in dynamic equilibrium। যেহেতু আপনি 1 atmospheric প্রেশারটাকে ধরছেন, তাহলে দেখেন এই বরাবর আসলে দেখেন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আসে, অর্থাৎ 1 atmospheric প্রেশার যখন ফিক্সড হবে সাথে সাথে আপনাকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করতে হবে, তা না হলে দুইটা ফেজ পাশাপাশি থাকবে না। ধরা যাক আপনি ধরছেন যে 218 অ্যাটমসফেরিক প্রেসারে আপনি দুইটা ফেজকে পাশাপাশি রাখতে চান, 218 অ্যাটমসফেরিক প্রেসারে দুইটা ফেজকে পাশাপাশি রাখতে চান, তারা হচ্ছে লিকুইড ওয়াটার অ্যান্ড ওয়াটার ভ্যাপার। তাহলে 218 ডিগ্রি সেলসিয়াস 218 অ্যাটমসফেরিক প্রেসারে তাদেরকে পাশাপাশি রাখতে হলে আপনাকে 374 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটা মেনটেন করতে হবে। এই টেম্পারেচার মেনটেন করলে তখনই কেবলমাত্র লিকুইড ওয়াটার এবং ওয়াটার ভ্যাপার তারা পাশাপাশি ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে। সুতরাং আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি শুধুমাত্র ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে বের করতে পারবেন যে আপনার কোনো ডিগ্রি অফ ফ্রিডম আছে কিনা বা নাই কিনা, থাকলে সেটা কিভাবে অটোমেটিক্যালি ফিক্সড হয়। তাহলে দেখছেন যে আপনার ডিগ্রি অফ ফ্রিডম যদি এক হয় তাহলে যেকোনো একটাকে আপনি ফিক্স করতে পারবেন, এদের টেম্পারেচার কিংবা প্রেশার, এবং একটাকে ফিক্স করলে এটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে এবং বাকি সব সিস্টেম সবকিছু ওকে হয়ে যাবে। শুধুমাত্র ট্রিপল পয়েন্টে আপনার কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই, যেখানে তিনটা ফেজ পাশাপাশি থাকে। ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের এই অংশটা। ওকে, hope you have understood what is the degree of freedom for water and water vapor system. Now let's take a look about how to calculate the degree of freedom for a pure gas. In case of a pure gas that might be in a different phase, gas will remain in the gaseous phase, so the number of component will be 1 and the degree of freedom will also be 1, and if we put this two thing, degree of freedom is 1 and number of component 1, then we will have in case of pure gas we will have that in case of pure gas we know that pure gas is only constitutes only one phase, so the value of P will be 1, and since it is a pure gas it will have only one component, so the value of P will be C. If you put the value of P and C in the phase rule F is equal to C minus P plus 2, we will find that the degree of freedom F will provide this will provide you the degree of freedom as F is equal to 2. That means if you put the P is equal to 1, C is equal to 1, and you will get that F is equal to 2. So in case of a pure gas you have 2 degree of freedom. That means you can change either temperature or pressure and independently.
this will not fix another one. If you change pressure, this will not automatically fix your temperature, or if you change temperature, this will not automatically fix your pressure. You can change the temperature and pressure independently, and still the gas will remain in the gaseous state. This is true. This is also true for pure liquid. This is also true for pure solid. All of these three cases, pure gas, pure liquid, and pure solid, these three cases you will have the degree of freedom is equal to 2. Since all in these three cases you have the number of phase, that is 1, you have got the component 1, so you will have degree of freedom 2. Okay, let's take a look. For a given sample of any pure gas, P is equal to RT. This is for 1 mole of gas, P is equal to RT. If the values of pressure and temperature to be specified, volume can have only one definite value, or the volume, the third variable, is fixed automatically. That means if you fix temperature, if you fix pressure, then you will have a definite volume in that particular temperature and particular pressure. That is why it is said that the volume, that means the third variable, is fixed automatically. Any other sample of the gas under the same pressure and temperature as specified above will have identical with the first one. Hence, a system containing a pure gas has 2 degrees of freedom. Let me explain this by taking an example of oxygen gas. ধরা যাক আপনার রুমের ভিতরে অক্সিজেন গ্যাস আছে। তো অক্সিজেন গ্যাস যখন একটা সিলিন্ডারের ভিতরে থাকে, ধরেন একটা অক্সিজেন গ্যাসের সিলিন্ডার, সেই সিলিন্ডারের ভিতরে যখন অক্সিজেন গ্যাসটা থাকবে, তখন যদি আপনি তাপমাত্রা এবং চাপ ফিক্স করে দেন, তাহলে ওই সিলিন্ডারের ভিতরে অক্সিজেন গ্যাসের ভলিউমটা ফিক্সড হয়ে যাবে। একটা নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের ভলিউম একটা নির্দিষ্ট পর্যায়ে উপনীত হবে, যেটা চেঞ্জ হবে না। তার মানে আপনি প্রেসার এবং ভলিউম প্রেসার এবং টেম্পারেচার এই দুটাকে স্বাধীনভাবে পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছা মতো টেম্পারেচার, ইচ্ছা মতো প্রেসার। ধরেন আপনি টেম্পারেচার নিয়েছেন 20 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার নিয়েছেন 3 অ্যাটমসফেরিক প্রেসার। তো একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আপনি যদি অ্যাটমসফেরিক প্রেসার ধরেন হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং প্রেসার যদি ধরেন আপনি 2 অ্যাটমসফেরিক প্রেসার, তাহলে এই টেম্পারেচার এবং এই প্রেসারে অক্সিজেন গ্যাস একটা নির্দিষ্ট ভলিউমে রূপান্তরিত হবে। অর্থাৎ অক্সিজেন গ্যাসের একটা নির্দিষ্ট ভলিউম এই টেম্পারেচার এবং প্রেসারে অটোমেটিক পাওয়া যাবে। এজন্যই বলা হচ্ছে, যদি আপনি এই দুইটাকে চেঞ্জ করেন, টেম্পারেচার এবং প্রেসারকে চেঞ্জ করে একটা নির্দিষ্ট ভ্যালুতে নিয়ে যান, তাহলে তার এই টেম্পারেচার এবং প্রেসারে এই গ্যাসের একটা নির্দিষ্ট ভলিউম সেটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে, সেটাকে আর আপনাকে আলাদাভাবে ফিক্স করতে হবে না। তার মানে আপনি এখানে শুধুমাত্র প্রেসার এবং টেম্পারেচারকে ফিক্স করলে এই ভলিউমটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যায়, যে কারণে আপনার একটা পিওর গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। আপনার এর আগে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার সম্পর্কে জেনেছেন যে ইচ অ্যান্ড এভরি গ্যাস হ্যাজ a definite critical temperature, the temperature that must be lowered to liquefy a gas. And what is critical pressure? The pressure that must be raised to liquefy a gas. And if you reach that critical temperature and critical pressure for a definite gas, then you will find a definite volume for that gas. That means each and every gas in its critical temperature and critical pressure will have a definite volume. আপনারা এটা জানেন যে ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসারে প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট তার নিজস্ব একটা ভলিউম থাকে, যাকে বলা হয় ক্রিটিক্যাল ভলিউম। সুতরাং আমরা বুঝতে পারছি যে যে কোনো গ্যাসের জন্য যদি আপনি টেম্পারেচার এবং প্রেসারকে ফিক্স করে দেন, তাহলে ভলিউমটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যায়। মূল কথা হচ্ছে এটাই। আচ্ছা, তাহলে এটা তো হলো একটা পিওর গ্যাসের জন্য। হোয়াট উইল হ্যাপেন ইন কেস অফ মিক্সচার অফ গ্যাস? So in case of mixture of gas, not only the temperature and pressure has to be fixed, but the components of the gas mixture also needs to be specified. So you have a wider range of degree of freedom. You can choose temperature according to your intention. You can choose pressure according to your intention. You can alter the composition according to your intention. So you have got 3 degree of freedom. That means আপনি যদি আপনার সেখানে আপনার যে জিনিসটা থাকবে, সেখানে আপনার হচ্ছে একটা মিক্সচার অফ গ্যাসের মধ্যে 2টা গ্যাস থাকবে, 3টা গ্যাস থাকবে, তার মানে সেখানে কম্পোজিশনটাও আপনাকে ধরতে হবে, অর্থাৎ কনসেন্ট্রেশনটা আপনাকে ধরতে হবে। তাহলে টেম্পারেচার
এক একটা ভ্যারিয়েবল, প্রেশার সেটা একটা ভ্যারিয়েবল, কম্পোজিশন আরেকটা ভ্যারিয়েবল। এই ৩ টা ভ্যারিয়েবলকে আপনি ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন। আপনি নির্দিষ্ট টেম্পারেচার আপনার মতো করে ধরতে পারবেন। ইউ ক্যান চুজ এ পার্টিকুলার টেম্পারেচার ফর ইওর ওন। আপনি একটা পার্টিকুলার প্রেশারকে নিজের মতো ধরতে পারবেন এবং পার্টিকুলার কম্পোজিশনকে ফিক্স করে দিতে পারবেন। তারপরও মিক্সার অফ গ্যাসের ফেজ তারা পাশাপাশি থাকবে, কোনো সমস্যা হবে না। যেমন ধরেন আপনি যে রুমে আছেন, সে রুমে এখন বর্তমানে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atmospheric প্রেশার আছে। If you change the temperature and pressure of the room, the composition will remain the same. There will be no change of the composition. The composition generally consists of nitrogen, carbon dioxide, and oxygen in measure. Also, it may contain lots of different types of gases since it is a mixture of gas. আপনার এই রুমের ভিতরে আপনি টেম্পারেচার প্রেশারকে বাড়াতে কমাতে পারবেন এবং আপনার রুমের ভিতরে যে টেম্পারেচার প্রেশার কম্পোজিশনের ভ্যারিয়েশনের পরেও রুমের ভিতরে আপনি যে ফেজ পান, অর্থাৎ গ্যাসের মিশ্রণ যে একটা ফেজ হিসাবে থাকে, তার প্রমাণ হলো আপনি শীতকালেও রুমের ভিতরে একটা গ্যাসের মিক্সার পান, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের একটা মিশ্রণ শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে বিভিন্ন টেম্পারেচার, বিভিন্ন প্রেসারে, বিভিন্ন তাপমাত্রায় তারা থাকে। হয়তো কম্পোজিশন একটু এদিক ওদিক হয়। সুতরাং আপনি বলতে পারেন যে a system consisting of containing a mixture of two or more gas is completely defined when its composition, temperature and pressure are specified. If pressure and temperature only are specified, the third variable, that is composition, could be varied. Since it is necessary to specify the three variables to define the system completely, a mixture of gas has 3 degree of freedom, that is F is equal to 3. সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আপনার রুমের ভিতরে গ্যাসের অবস্থা সম্পর্কে কমপ্লিটলি ডিফাইন করতে, সম্পূর্ণরূপে এটা সম্পর্কে জানাইতে হলে আপনাকে ৩ টা জিনিস ফিক্স করতে হবে। একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেশার এবং একটা হচ্ছে কম্পোজিশন। আপনাকে বলতে হবে যে আমার রুমের টেম্পারেচার এত, আমার রুমের প্রেশার এত এবং এর ভিতরে মিক্সচার অফ গ্যাসের ভিতরে কম্পোজিশনে এখানে আছে হচ্ছে নাইট্রোজেন, এখানে আছে অক্সিজেন। এভাবে বলতে হবে। সুতরাং আপনি যদি না বলেন তাহলে যেকোনো একটা বাদ দিলে কিন্তু রুমের ভিতরে কি আছে সেটা অজানা থেকে যায়, পুরো সিস্টেমটা কমপ্লিটলি ডিফাইন হয় না। আপনি যদি শুধু বলেন যে only আমার রুমের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস and it has 1 atmospheric pressure, then the third question will arise that what is the composition of your mixture of gas that is currently present at your room. তাহলে আপনার রুমের ভিতরে এখন কোন কোন গ্যাসের মিশ্রণ আছে এই তাপমাত্রায়, এই চাপে, এটা একটা প্রশ্ন আসবে। সুতরাং আপনার এই প্রশ্নের উত্তর না দিতে চাইলে আপনাকে টোটাল রুমের পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করতে হলে আপনাকে বলতে হবে যে I have got a mixture of these types of gases and my room temperature is this and my pressure and room temperature and the pressure of the room is this. So after providing all these three information, you can now say that the entire environment is totally defined and there is no question regarding this. সুতরাং আমরা বুঝতে পারলাম যে একটা রুমের ভিতরে যা কিছু আছে সবগুলো সম্পর্কে টোটালি ধারণা না দিলে আমরা সেটা সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া পাই না। দ্যাট ইজ হোয়াই একটা মিক্সচার অফ গ্যাসের ক্ষেত্রে আপনাকে ৩টা জিনিসই ক্লিয়ার করতে হবে, টেম্পারেচার, প্রেশার এবং কম্পোজিশন। সুতরাং তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে ৩। আশা করি আপনারা ফেজ রুলের ৩টা মেইন প্যারামিটার, ফেজ, হোয়াট ইজ কম্পোনেন্ট অ্যান্ড হোয়াট ইজ ডিগ্রি অফ ফ্রিডম, এটা সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা ডেরিভেশন অফ ফেজ রুলে যাব। How to derive the phase rule. Let's start the derivation of phase rule. ডেরিভেশন অফ ফেজ রুলে যাওয়ার আগে আমি দুইটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে একটা ফেজ এর ভিতরে টোটাল কিছু জিনিস থাকে যেগুলো আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। সেগুলিকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেগুলিকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সেগুলো আপনার থাকবে, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, সেগুলো হচ্ছে থাকবে। আপনারা বলতে পারেন এগুলো ফিক্সড ভেরিয়েবল, সাম কাইন্ডস অফ ফিক্সড ভেরিয়েবল। এবং একটা একটা এনভায়রনমেন্টে আরও কিছু জিনিস থাকবে যেগুলো হচ্ছে টোটাল ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ভেরিয়েবল এখানে টোটাল ভেরিয়েবলের ভিতরে একটা সিস্টেমের টোটাল ভেরিয়েবলের ভিতরে দুই ধরনের ভেরিয়েবল আমরা কাউন্ট করতেছি। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো সেটাই হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, সেটাই হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। তো টোটাল নাম্বার অফ ভেরিয়েবল থেকে যদি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো বাদ দিয়ে দিই, যেগুলো ফিক্সড ভেরিয়েবল আসলে কথাটা একটু অন্যরকম। ধরেন যে কিছু আছে যেগুলো ফিক্সড, সেগুলো চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এই চেঞ্জ করার কোনো সুযোগ নাই সেটা যদি আমি
টোটাল সিস্টেমে যতগুলো ভেরিয়েবল আছে তার থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব যে কোনগুলো চেঞ্জ করার সুযোগ আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটা সিস্টেমে আপনার কিছু ভেরিয়েবল থাকবে যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, কিছু ভেরিয়েবল থাকবে যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। সেগুলোকে ভেরিয়েবল বলা হচ্ছে কারণ সেগুলো বিভিন্ন সিস্টেমের জন্য বিভিন্ন রকম ভ্যালু ক্রিয়েট করছে, ভ্যালু তারা প্রসেস করে। দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড ভেরিয়েবল। কিন্তু কিছু আছে যেগুলো ফিক্সড, আর কিছু আছে যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তাহলে আপনার কাজ হলো যে আপনি কতগুলো পরিবর্তন করতে পারবেন সেগুলো আপনি জানবেন। এটা হচ্ছে আপনার কাজ। যে যতগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ যেই ভেরিয়েবলগুলো আপনি পরিবর্তন করতে পারবেন সেটাই হচ্ছে আপনার ডিগ্রি অফ ফ্রিডম। যে ভেরিয়েবলগুলো আপনি পরিবর্তন করতে পারবেন সেগুলো হচ্ছে আপনার ডিগ্রি অফ ফ্রিডম। এখন আপনি যদি সমস্ত ভেরিয়েবল থেকে যে ভেরিয়েবলগুলো পরিবর্তন করতে পারবেন না সেগুলো বাদ দিয়ে দেন, যেগুলো পরিবর্তন সম্ভব নয় সেগুলো আপনি বাদ দিলেন, তাহলে বাকি থাকবে কারা? বাকি থাকবে যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন তারা। সুতরাং আপনার কাজ হলো টোটাল ভেরিয়েবল কত সেগুলো আপনাকে জানতে হবে। এর ভিতর থেকে যে ভেরিয়েবলগুলো কখনো পরিবর্তন করতে পারবেন না সেগুলো বাদ দিয়ে দেন, তাহলে কতগুলো পরিবর্তন করতে পারবেন সেটা আপনার হাতে চলে আসবে। এই কাজটাই হচ্ছে ফেজ রুলের কাজ, এবং এটাকে আমরা বলছি যেগুলো পরিবর্তন আপনি করতে পারবেন সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। Okay, let's start. Consider a heterogeneous system in equilibrium made of C components in which P phases are present. একটা heterogeneous equilibrium system যেখানে টোটাল কম্পোনেন্ট হচ্ছে C এবং টোটাল ফেজ হচ্ছে P। তাহলে C আর P এই দুইটা হচ্ছে কম্পোনেন্ট এবং ফেজ, এবং we have to determine the degree of freedom of the system. আর আমাদের কাজ হলো আমরা এই সি কম্পোনেন্ট যুক্ত পি ফেজ আলা যে সিস্টেম আছে সেটার ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করব। The number of variables which must be arbitrarily fixed in order to define the system completely is known as degree of freedom. Since the state of the system will depend upon the temperature and pressure, these two variables are always there. যেহেতু আপনি যে সিস্টেমের কথা বলতেছেন যেখানে টোটাল নাম্বার অফ ফেজ হচ্ছে পি এবং টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে সি, তো এই পি সংখ্যক ফেজ এবং টোটাল নাম্বার অফ সি কম্পোনেন্ট যুক্ত একটা সিস্টেমে সবসময়ই দুইটা ভেরিয়েবল অটোমেটিক্যালি যুক্ত থাকবে, একটা নাম হচ্ছে টেম্পারেচার আর একটা নাম হচ্ছে প্রেশার। তার মানে আপনি যদি বলেন যে আপনার হাতে যেই কলমটা আছে সেই কলমটা সলিড অবস্থায় আছে, তাহলে আপনার এই কথার সাথে অটোমেটিক্যালি দুইটা জিনিস চলে আসে যে এই কলমটা সলিড অবস্থায় আছে এই টেম্পারেচারে এবং এই প্রেসারে। আপনার হাতের কলমটা যদি লিকুইড অবস্থায় থাকে তাহলে দুইটা জিনিস অটোমেটিক্যালি এর সাথে যুক্ত হবে, সেটা হচ্ছে যে এই কলমটা এই প্রেসার এবং এই টেম্পারেচারে লিকুইড অবস্থায় আছে। কিংবা ধরেন আপনি এখন পানি, আপনার কাছে ফুটন্ত পানি আছে, তো ফুটন্ত পানি এই কথাটা বলার সাথে সাথে দুইটা জিনিস অটোমেটিক্যালি চলে আসে যে এই পানিটা এখন 100°C টেম্পারেচারে আসে এবং অ্যাটলিস্ট ওয়ান, যদি নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার হয় তাহলে সেটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশারে আছে। অর্থাৎ যদি আমি বলি ফুটন্ত পানি তাহলে দুইটা জিনিস অটোমেটিক চলে আসে, এটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেশার। যদি বলি যে আমার কাছে বরফ আছে তাহলে এই বরফটা সলিড। সুতরাং এই কথা বলার সাথে সাথে বরফ শব্দটা বলার সাথে সাথে আমরা বুঝতে পারছি এটার টেম্পারেচার হতে পারে এরকম এবং তার প্রেশার হতে পারে এরকম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কোনো জিনিসের তার ফিজিক্যাল যে স্টেট অর্থাৎ তার ফেজ, দ্য সলিড ফেজ, লিকুইড ফেজ, গ্যাস ফেজ, প্রত্যেকটা ফেজ এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং একটা নির্দিষ্ট প্রেশারের সাপেক্ষে নির্ধারিত হয়। ইচ আর এভরি ফেজ অফ দ্য of the system generally depends upon a particular temperature and particular pressure. একটা টেম্পারেচার এবং প্রেশারের উপর ডিপেন্ড করে সেটা একটা ফেজ হবে। ইট মে বি সলিড, ইট মে বি গ্যাস, ইট মে বি লিকুইড। সুতরাং আপনি যখনই একটা ফেজের কথা বলবেন সেই ফেজে পি সংখ্যক ফেজ যদি থাকে, সি সংখ্যক কম্পোনেন্ট থাকে, সেখানেও অবশ্যই একটা পার্টিকুলার টেম্পারেচার এবং পার্টিকুলার প্রেশার থাকবে। সুতরাং এই দুইটা জিনিসকে আমরা অটোমেটিক্যালি যোগ করি, এটাকে আমরা +2 আকারে যোগ করে দিই, +2 আকারে যোগ করে দিই। সেজন্য বলা হচ্ছে these two variables are always there. The concentration variables but depend upon the number of phase, এবং কনসেন্ট্রেশন যে ভ্যারিয়েবলটা আছে সেটা আসলে ফেজের উপর ডিপেন্ড করে। ফেজের সংখ্যা বাড়লে কনসেন্ট্রেশনটা বাড়বে, ফেজের সংখ্যা কমলে কনসেন্ট্রেশনটা কমবে।
এখন আমরা সামনের দিকে আগাই। লেটস মুভ ফরওয়ার্ড। ইন অর্ডার টু ডিফাইন দ্য কম্পোজিশন অফ ইচ ফেজ, একটা ফেজকে কমপ্লিটলি ডিফাইন করার জন্য আমাদের টেম্পারেচার, প্রেশারের সাথে সাথে তাদের কম্পোজিশনটাও বলে দিতে হয়। ইট ইজ নেসেসারি টু স্পেসিফাই দ্য কনসেন্ট্রেশন অফ সি মাইনাস ওয়াস ওয়ান কনস্টিটিউয়েন্টস অফ ইচ ফেজ, দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিমেইনিং কম্পোনেন্ট বিং ডিটারমাইন্ড বাই ডিফারেন্স। আপনার একটা ফেজের টোটাল কম্পোনেন্ট হচ্ছে ধরা যাক সি সংখ্যক। তো যখন একটা ফেজ ইকুইলিব্রিয়ামে থাকে তখন আমাদের সবগুলা কম্পোনেন্ট সম্পর্কে জানার দরকার নেই। ধরা যাক আপনাদের ক্লাসে টোটাল 5 জন স্টুডেন্ট আছে, 5 জনের সম্মিলিত ওজন হচ্ছে 100 কেজি। তা আপনি 4 জনের ওজন মাপেন, তাহলে 5 নম্বর জনের ওজন অটোমেটিক চলে আসবে। 4 জনের ওজন মাপলে 5 নম্বর জনের ওজন আপনি অটোমেটিক পেয়ে যাবেন। কারণ আপনার 5 জনের ওজন যদি 100 কেজি হয়, তাহলে 4 জনের ওজন মাপার পরে এই 4 জনের সম্মিলিত ওজন 5 জনের ওজন থেকে বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে 5 নম্বর জনের ওজন। সুতরাং সবার ওজন আপনার মাপতে হবে সেটা জরুরি নয়। সুতরাং আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে সি সংখ্যক কম্পোনেন্ট যদি থাকে, তাহলে আমার ইট ইজ নট নেসেসারি টু স্পেসিফাই দ্য কনসেন্ট্রেশন অফ ইচ কম্পোনেন্ট। সবগুলো কম্পোনেন্টের কনসেন্ট্রেশন সম্পর্কে বা কম্পোজিশন সম্পর্কে আমার জানার দরকার নেই। আমার একটা কম জানলেও চলবে। সুতরাং আমি সি মাইনাস ওয়ান সংখ্যক কম্পোনেন্টের কনস্টিটিউয়েন্ট সম্পর্কে জানলেই হবে। আর যেহেতু টোটাল ফেজ হচ্ছে পি, আর এই টোটাল ফেজের মধ্যে সি সংখ্যক কম্পোনেন্ট ডিস্ট্রিবিউটেড আছে, আর আমার সবগুলো কম্পোনেন্টের কম্পোজিশন সম্পর্কে জানার দরকার নেই। আমার শুধুমাত্র সি মাইনাস ওয়ান সংখ্যক কম্পোনেন্টের কম্পোজিশন সম্পর্কে জানলেই চলে। তাহলে যেহেতু কম্পোনেন্টগুলো সবার উপর ছড়ানো আছে, এই হিসাবে আমার পি ইন্টু সি মাইনাস সংখ্যক কম্পোনেন্ট সম্পর্কে জানলেই টোটাল ভেরিয়েবল সম্পর্কে আমি জানতে পারবো। ঠিক আছে, আবার বলি যে আমার টোটাল কম্পোনেন্ট হচ্ছে সি সংখ্যক এবং সেগুলো পি সংখ্যক ফেজের ভিতরে বিদ্যমান আছে। সি কম্পোনেন্ট ইজ প্রেজেন্ট ইন পি নাম্বার অফ ফেজেস। আচ্ছা, তো সবগুলো কম্পোনেন্টের কম্পোজিশন সম্পর্কে আমার জানার দরকার নেই, কারণ সবগুলো ফেজে যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, পি ফেজের ভিতরে যেহেতু সবগুলো কম্পোনেন্ট ইকুইলিব্রিয়ামে আছে, সুতরাং আমি একটা কম্পোনেন্ট কম জানলেও চলে, এজন্য সি মাইনাস ওয়ান সংখ্যক কম্পোনেন্টের কম্পোজিশন সম্পর্কে জানলাম। এবং আসলে উচিত ছিল পি ইন্টু সি প্লাস টু এটা লেখা, যাতে আমার টোটাল সিস্টেমটা কমপ্লিটলি ডিফাইন হয়। প্লাস টুটা আসলে টেম্পারেচার এবং প্রেশারকে নির্ধারিত করে। তো আমরা পি ইন্টু সি না লিখে আমরা লিখতেছি পি ইন্টু সি মাইনাস ওয়ান প্লাস টু। এই পি ইন্টু সি মাইনাস ওয়ান প্লাস টু আমাকে টোটাল সিস্টেমের সম্পর্কে কমপ্লিটলি আইডিয়া দান করবে। এই পি ইন্টু সি মাইনাস ওয়ান প্লাস টু এটার দ্বারা আমি জানতে পারবো যে টোটাল যত ভেরিয়েবল আছে এই সিস্টেমের সমস্ত ভেরিয়েবল এখানে চলে আসে। এখানে টেম্পারেচার আছে, এখানে প্রেশার আছে, এখানে কম্পোজিশন আছে। সুতরাং এই সিস্টেমটা কমপ্লিটলি আমার কাছে ডিফাইন হবে যদি আমি পি ইন্টু সি মাইনাস ওয়ান প্লাস টু এইটা সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল ভেরিয়েবল। সেজন্য বলা হচ্ছে in order to define the composition of each phase it is necessary to specify the concentration of C minus 1 constituents of each phase, the concentration of the remaining component being determined by difference। যেমন বললাম যে 5 জন স্টুডেন্টের ওজন সবটা যদি আপনি জানেন, তাহলে 4 জনের ওজন জানলেই বাকি 5 নম্বর জনের ওজন অটোমেটিক্যালি জানা যাবে। ফর পি ফেজ, যেহেতু সবগুলো কম্পোনেন্ট পি ফেজের মধ্যে ডিস্ট্রিবিউট আছে, সুতরাং ফর পি ফেজ therefore the total number of concentration variable will be p into c minus 1। এবং যেহেতু সি কম্পোনেন্ট পির ভিতরে ডিস্ট্রিবিউটেড আছে, সুতরাং সবগুলো ভ্যারিয়েবল একত্রে আসবে যদি আমি পি ইন্টু সি মাইনাস ওয়ান এই সম্পর্কে জানতে পারি। তার মানে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল হবে পি ইন্টু সি মাইনাস ওয়ান। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল। আর এই টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবলের সাথে অটোমেটিক্যালি দুইটা জিনিস অটোমেটিক্যালি চলে আসে, সেটা হচ্ছে টেম্পারেচার এবং প্রেশার। সুতরাং আমি এর সাথে দুইটা জিনিস যোগ করে দিব, পি ইন্টু সি মাইনাস ওয়ান প্লাস টু। And this along with the two variable mentioned above, that is temperature and pressure, makes the total number of variable of the system equal to p into c minus 1 plus 2। ঠিক আছে, আমি একটু রিপিট করি। আমার সি সংখ্যক কম্পোনেন্ট পি নাম্বার ফেজের মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে। এখন আমার এই টোটাল ফেজ আর টোটাল কম্পোনেন্ট পিলে পুরো সিস্টেমটাকে আমার সামনে কমপ্লিটলি ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করতে হলে আমাকে বলতে হবে যে এই কম্পোনেন্ট এই ফেজ
তারা সবাই মিলে কোন তাপমাত্রায় আছে, কোন প্রেসারে আছে এবং তাদের কম্পোজিশন কি। তখন কম্পোজিশন সম্পর্কে যদি আমার জানতে হয় তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা উপাদানের কম্পোজিশন সম্পর্কে জানতে হবে। কিন্তু যখন ফেজগুলা ইকুইলিব্রিয়ামে থাকে তখন আমার সবগুলো কম্পোনেন্টের কম্পোজিশন সম্পর্কে জানার কোনো প্রয়োজন নাই। আমি যদি C-1 সংখ্যক কম্পোনেন্ট সম্পর্কে জানি তাহলেই হবে, কারণ যেহেতু সবাই ইকুইলিব্রিয়ামে আছে সুতরাং সবারই কম্পোজিশনের ভিতরে একটা সমতা থাকবে। এখন যেটা বললাম যে ৩ জন লোকের যদি উচ্চতা আমি একত্রে বলে দিলাম, ৩ জন লোকের উচ্চতা হচ্ছে ১০ ফিট। এখন এর ভিতর থেকে ২ জনের উচ্চতা আমি জানলাম যে হচ্ছে ২ জনের উচ্চতা, একজনের হচ্ছে ৫ ফিট, একজনের হচ্ছে ৩ ফিট। তাহলে ৩ জনের উচ্চতা যদি ১০ ফিট হয় আর ২ জনের উচ্চতা যদি ৮ ফিট হয়, তাহলে তৃতীয় জনের উচ্চতা কত হবে? ১০ ফিট থেকে ৮ ফিট বাদ দিলে আমি জানতে পারলাম তৃতীয় জনের উচ্চতা হচ্ছে ২ ফিট। সুতরাং আমার তৃতীয় জনের উচ্চতা মাপার জন্য তৃতীয় জনকে আলাদা করে নিয়ে এসে তার উচ্চতা মাপার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমি ৩ জনের ভিতরে ২ জনের উচ্চতা জানি, সুতরাং তৃতীয় জনেরটা আমি অটোমেটিক বের করতে পারবো। এজন্য সি সংখ্যক কম্পোনেন্টের কম্পোজিশন আমার সবগুলো জানার দরকার নাই। আমি C-1 সংখ্যক কম্পোনেন্টের কম্পোজিশন জানলেই হবে। এজন্য আমি C-1 সংখ্যক কম্পোনেন্টের কম্পোজিশন জানবো। এখন সি সংখ্যক আ আ এই যে কম্পোজিশন সেটা তো আসলে p ফেজের ভিতরে বিদ্যমান। সুতরাং p ইনটু C-1 এটা হবে হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল। এটা হবে হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল। p ইনটু C-1 এটা হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল। এখানে আছে আপনার কম্পোজিশন সম্পর্কে টোটালি জানা হয়ে গেল। আর এই কম্পোজিশনের সাথে আমার সাথে আরো ২ টা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার এবং প্রেশার। সুতরাং আমি লিখছি p ইনটু C-1 + 2। এর দ্বারা আমি টোটাল নাম্বার অফ ভেরিয়েবল সম্পর্কে জানলাম। এর মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। এখন আমার কাজ হলো যে এই টোটাল নাম্বার অফ ভেরিয়েবল থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো বাদ দিয়ে দেয়া। এখন চিন্তা করেন যে for a single component in p phase there would be p-1 dependent variable. একটা সিঙ্গেল কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে c, এবং সেই সিঙ্গেল কম্পোনেন্টটা একাধিক ফেজের মধ্যে বিদ্যমান। অনেকগুলো ফেজের মধ্যে সি কম্পোনেন্ট বিদ্যমান, যেমন পানি ৩-৪টা ফেজের মধ্যে, ৩টার মধ্যে থাকতে পারে, সালফার ৪টা ফেজের মধ্যে থাকতে পারে। তো একটা কম্পোনেন্ট সি সে একাধিক ফেজের মধ্যে বিদ্যমান। এখন আমার এইজন্য সবগুলো ফেজের কম্পোনেন্ট সম্পর্কে আমার জানার দরকার নেই। সবগুলো ফেজের কম্পোজিশন সম্পর্কে জানার দরকার নেই। যেহেতু সবাই ইকুইলিব্রিয়ামে আছে সুতরাং আমি যদি p-1 সংখ্যক ফেজের সম্পর্কে জানতে পারি যে তাদের ভিতরে কম্পোনেন্টগুলো কিভাবে আছে, সেটাই আমার জন্য এনাফ। এবং এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সি সংখ্যক কম্পোনেন্ট যখন পি সংখ্যক ফেজের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকবে তখন আমার সবগুলো ফেজ সম্পর্কে জানতে হবে না। আমি p-1 সংখ্যক ফেজ সম্পর্কে জানলেই হবে। এখন আগের মতোই, যেহেতু সি কম্পোনেন্ট p-1 ফেজের মধ্যে বিদ্যমান, তাহলে আমার টোটাল নাম্বার অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে p-1 ইনটু সি। মানে মূল কথা হলো p ইনটু সি হবে। এখানে আমাদের c ছিল C-1 আর এখানে আমাদের p হচ্ছে p-1। তো সুতরাং আমাদের এখানে p-1 ইনটু সি, অর্থাৎ আমরা বলতে পারি c ইনটু p-1। এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা টোটাল ভেরিয়েবল জানি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জানি। পরবর্তী কাজ হলো যে ডিগ্রি অফ ফ্রিডম বের করা। টোটাল ভেরিয়েবল মাইনাস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। টোটাল ভেরিয়েবল হচ্ছে p ইনটু C-1 + 2 এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে মাইনাস c ইনটু p-1, এবং এটা হচ্ছে মাইনাস করলে কাটাকাটি করে আমরা পাবো c মাইনাস p+2। এটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। এটাকে আমরা বলি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম f = c মাইনাস p+2। আশা করি ডেরিভেশনটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এমনি আলোচনা করছি, ট্রিপল পয়েন্ট নামে একটা জিনিস থাকে। ট্রিপল পয়েন্ট জিনিসটা আসলে হচ্ছে যে যখন একটা ফেজ ডায়াগ্রাম আঁকা হয়, যে মানে ৩টা ফেজ যখন তারা একটা বিন্দুতে এসে, একটা বিন্দু বলতে মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট প্রেসারে এসে পাশাপাশি থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে, এরকম একটা কন্ডিশনকে আমরা বলি ট্রিপল পয়েন্ট। যেমন আঁকাইলে এরকম দেখা যায় যে লিকুইড ফেজ, সলিড ফেজ, ভেপার ফেজ তারা হচ্ছে একটা জায়গায় বিদ্যমান, এক জায়গায় ৩টা ফেজ থাকে, এই পয়েন্টটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট। আর এখানেও ৩টা ফেজ এক জায়গায় বিদ্যমান আছে, এখানেও একটা ট্রিপল পয়েন্ট আছে। এই ট্রিপল পয়েন্টে কোনো ডিগ্রি অফ ফ্রিডম থাকে না, এখানে পার্টিকুলার টেম্পারেচার, পার্টিকুলার প্রেশার থাকে। তো ডিগ্রি অফ ট্রিপল পয়েন্ট নিয়ে একটু সামান্য কথা। দ্য ট্রিপল পয়েন্ট অফ এ সাবস্টেন্স ইজ দ্য টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যাট হুইচ দ্য থ্রি ফেজ, দ্যাট ইজ গ্যাস ফেজ, liquid phase and solid phase of the substance coexist in the thermodynamic equilibrium. For example, the triple point of mercury occurs at temperature of minus 38.83 degrees Celsius and pressure of 0.2 millipascal. Triple point of water is 273.16 Kelvin at
611.2 Pascal or 0.0098 degrees Celsius at 4.58 millimeter of mercury. A triple point shows the conditions under which all the three phases can coexist in equilibrium. Thus, the system at the triple point may be represented as solid is in dynamic equilibrium with liquid, which is in turn in dynamic equilibrium with vapor. And applying the phase rule equation, we can have since the number of component is 1, that is C is equal to 1, number of phase is 3, so the value of P will be 3, and 2 is the 2 from this equation, and after calculation we get F is equal to 0. This predicts that the system has no degree of freedom at this point, triple point. ঠিক আছে, ট্রিপল পয়েন্টে আসলে কোনো ডিগ্রি অফ ফ্রিডম নেই। যদি তিনটা ফেজকে পাশাপাশি রাখতে হয়, ডাইনামিক ইকুইলিব্রিয়ামে রাখতে হয়, সেখানে কোনো টেম্পারেচার চেঞ্জ করা যাবে না, কোনো প্রেশারও চেঞ্জ করা যাবে না। তো এটি এই পর্যন্তই ছিল আজকে আমাদের জন্য। দ্যাটস অল ফর দিস মোমেন্ট। আমরা আগামী দিনে হচ্ছে ফেজ ডায়াগ্রাম সম্পর্কে জানবো। থ্যাংকস টু অল ফর